অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ছোটন দেবনাথ, প্রভাষক, রসায়ন, কপিলউদ্দিন ডিগ্রি কলেজ, চন্দ্রকোনা লক্ষ্মীপুর। প্রিয় বন্ধুরা, আমরা গত ক্লাসে সমানুতা সম্পর্কেই জেনেছিলাম। আজকে আমরা আরো একটু জানবো সমানুতা সম্পর্কে, অর্থাৎ সমানুতার দ্বিতীয় পর্বের ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমরা আজকে জানবো স্টুডিও সমানুতা, তার মধ্যে আমরা জানবো জ্যামিতিক সমানুতা, আলোক সমানুতা, এনান্সিওমার, রাসায়নিক মিশ্রণ, ম্যাসো যৌগ এবং ডায়াস্টেরিওমার। তো প্রিয় বন্ধুরা, তোমাদের সপাঠীদের মধ্যে এখনো যারা আমাদের এই ক্লাস সম্পর্কে অবগত না, তাদেরকে ভিডিওটি শেয়ার করবে এবং কলেজের ওয়েবসাইটে কিংবা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আমরা আজকে পরে চলে আসি স্টুডিও সমানুতা। আমরা গত ক্লাসেই বলেছিলাম স্টুডিও সমানুতা কাদেরকে বলবো, যে সকল জীবযোগের আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই, ঘাটনিক সংকেত একই, ইউপ্যাক নাম একই, শুধুমাত্র ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, অথবা অপটিক্যাল ধর্ম ভিন্ন। আর এই সকল ভিন্নতার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন থাকবে, ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন। তাহলে আমরা বলবো যে সকল স্টুডিও, আমরা আগেই বলছি গত ক্লাসে, সেটা হচ্ছে স্টুডিও শব্দের অর্থই হচ্ছে ত্রিমাত্রিক স্থান, অর্থাৎ যে সকল যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, ইউপ্যাক নাম একই, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে অথবা এবং অপটিক্যাল ধর্মের ভিন্নতার কারণে যে ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, তাদেরকে আমরা বলবো স্টুডিও সমাণু। তো প্রিয় বন্ধুরা, স্টুডিও সমাণু যদি শ্রেণীবিভাগ করি, স্টুডিও সমাণু দুই ধরনের। একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা বা সিস্টেম সমানুতা, আর একটা হচ্ছে আলোক সমানুতা। তো আমরা আজকের ক্লাসটাই সাজিয়েছি বেসিক্যালি এই জ্যামিতিক সমানুতা, আলোক সমানুতা। জ্যামিতিক সমাণু বিশিষ্ট যৌগ বা অণু তাদেরকে বলবো যাদের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, ইউপ্যাক নাম একই এবং ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতা, অর্থাৎ জ্যামিতিক ঘটনের ভিন্নতার কারণে এদের ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হবে। ওই সকল যৌগকে আমরা বলবো জ্যামিতিক সমাণু। আমরা একটু আরেকবার লেখার চেষ্টা করি। জ্যামিতিক সমাণু তাদেরকে বলবো যাদের আণবিক সংকেত একই, ঘাটনিক সংকেত একই, ইউপ্যাক নাম একই, শুধুমাত্র ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, কিংবা আমরা বলতে পারি জ্যামিতিক ঘটনের ভিন্নতা, জ্যামিতিক ঘটনের ভিন্নতার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য থাকবে, ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম পার্থক্য পরিলক্ষিত হবে। ওই সকল যৌগকে আমরা বলবো জ্যামিতিক সমাণু। প্রিয় বন্ধুরা, আমরা আবার বলছি যে সকল যৌগের আণবিক সংকেত, গাঠনিক সংকেত, ইউপ্যাক নাম একই হওয়া সত্ত্বেও ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে কিংবা জ্যামিতিক গঠনের ভিন্নতার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হবে, তাদেরকে আমরা বলবো জ্যামিতিক সমাণু। যদি জ্যামিতিক সমানুতার শর্ত যদি আমরা বলি, শর্ত, জ্যামিতিক সমানুতার শর্ত, সেটা হচ্ছে আমরা জানি একটা যৌগে কি থাকে, একটা অণু চিন্তা করলাম, একটা যৌগ অণু চিন্তা করলাম, অণুর মধ্যে কি থাকে, পরমাণু থাকে, পরমাণুর মধ্যে কি থাকে, পরমাণু সমূহের মধ্যে একটা রাসায়নিক বন্ধন থাকে। এই বন্ধনের যদি মুক্ত ঘূর্ণন সম্ভব না হয়, মুক্ত ঘূর্ণন সম্ভব না হয়, তাহলে ওই সকল যৌগ জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। আবার বলছি, অণুতে পরমাণু থাকে, পরমাণুতে যে রাসায়নিক বন্ধন থাকে, ওই বন্ধনের মধ্যে যদি মুক্ত ঘূর্ণন যদি সম্ভব না হয়, অর্থাৎ ফ্রি রোটেশন যদি সম্ভব না হয়, তাহলে ওই সকল যৌগ কি করবে, জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। ঠিক আছে? তো মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না এমন কয়েকটা যৌগ আমরা লিখেছি, যেমন কার্বন কার্বন ডাবল বন্ড, নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড, কার্বন অক্সিজেন ডাবল বন্ড। এই সকল যৌগের ক্ষেত্রে মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না। কিভাবে হয় না, আমরা একটা উদাহরণ সাহায্যে সহজে দেখার চেষ্টা করি। যে আমরা যদি CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ অ্যালকিনের একটা যৌগ চিন্তা করি, সেখানে আমরা sp2 সংকরায়ন আছে। এই প্রতিটা কার্বনে যদি sp2 হয়, এই কার্বনে যদি sp2 সংকরণ থাকে, সেক্ষেত্রে প্রতিটা কার্বনে sp2 একটা কার্বন sp2
sp2 ঠিক আরেকটা কার্বনের sp2 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 তিনটে সংকর অরবিটাল আছে sp2 sp2 কি হয় সিগমা বন্ধন হয় আরো দুইটা কার্বন আছে ওইগুলোর সাথে হাইড্রোজেনের s অরবিটালের অতিক্রমণ ঘটে এই অতিক্রমণ শেষেও প্রতিটা কার্বনে একটা করে কি আছে pz অরবিটাল বিশুদ্ধ অবস্থা রয়ে গেছে এবং এদের মধ্যে সাইড বাই সাইড ওভারল্যাপের মাধ্যমে কি হয় ফাই বন্ধনের সৃষ্টি হয় এই ফাই বন্ধনের সৃষ্টি হওয়ার কারণে আমি যদি এখানে মোচড় দিই এই মোচড়ের ফলে সেখানে কি হবে মোচড়টা সম্পূর্ণ হবে অর্থাৎ ঘূর্ণনটা এখানে বাধাপ্রাপ্ত এগুলোর সাথে কি হবে বাধাপ্রাপ্ত হবে এই জন্য বলা হচ্ছে যে অ্যালকিন নাইট্রোজেন ডাবল বন্ড কিংবা কার্বন অক্সিজেন ডাবল বন্ড যুক্ত যৌগসমূহ কি হয় এই যৌগসমূহের ক্ষেত্রে সমানতা অর্থাৎ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে এই জন্য আমরা বলতে পারি কার্বন কার্বন ডাবল বন্ড নাইট্রোজেন ডাবল বন্ড এবং কার্বন অক্সিজেন ডাবল বন্ড যুক্ত যৌগের ক্ষেত্রে এরকম জ্যামিতিক সমানতা দেখা যায় আর একটা যৌগের কথা আমরা বলতে পারি যে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে সেটা হচ্ছে সাইক্লোঅ্যালকিনের ক্ষেত্রে যেমন সাইক্লোফোফিনের ক্ষেত্রে আমরা যদি এখানে প্রতিটা কার্বনে কি দুইটা করে হাইড্রোজেন আমরা যদি এখানের একটা ইয়েকে যদি এই কার্বনকে যদি মোচড় নেই অর্থাৎ ঘূর্ণানোর চেষ্টা করি সেক্ষেত্রে এই দুইটা জায়গায় কি হবে তো আপনার গোলযোগ সৃষ্টি অর্থাৎ বাধা প্রদান করবে এই দুইটা কার্বন বাধা সৃষ্টি করবে যার কারণে এই সাইক্লোফোফিন যুক্ত যৌগের ক্ষেত্রেও কি হয় মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না বিধায় এই যুগেও কি জ্যামিতিক সমানতা দেখা যায় সেটা হচ্ছে যে সকল যৌগের স্ট্রাকচার ঠিক এমন অর্থাৎ এবি ডট কার্বন ডাবল বন্ড কার্বন এবি কিংবা স্ট্রাকচার যদি এমন হয় এবি ডট কার্বন ডাবল বন্ড CAD অথবা যদি এমন হয় এবি কার্বন ডাবল বন্ড CDE অর্থাৎ যে সকল যৌগের গঠনটা ঠিক এমন হবে তারাই জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে আমরা একটা নিয়ে আলোচনা করি যেমন এই দ্বিবন্ধনের অংশ নেওয়া কার্বনগুলোর মধ্যে যে প্রতিস্থাপক আছে সেটা হচ্ছে A B তো এই দ্বিবন্ধনের অংশ নেওয়া কার্বনের মধ্যে কার্বন পরমাণুদ্বয়ের মধ্যে একই পাশে যদি একই পরমাণু কিংবা মূলক যেমন এখানে ডান পাশে আছে কি উপরে আছে কি দুইটাই A নিচে আছে দুইটাই B এখানে A হচ্ছে পরমাণু কিংবা মূলক তার মানে দ্বিবন্ধনের অংশ নেওয়া কার্বনের মধ্যে যদি একই পাশে একই পরমাণু কিংবা মূলক থাকে তাহলে একটা স্ট্রাকচার পাবো আর যদি বিপরীত পাশে থাকতো এই যে একই পরমাণু বা মূলক বিপরীত পাশে আছে একই পরমাণু বা মূলক কি আছে বিপরীত পাশে আছে জাস্ট আমরা কি করলাম এই দুইটা যৌগের আণবিক সংকেত একই গাঠনিক সংকেত একই কিন্তু ইফেক্ট নাম একই থাকবে কিন্তু দুইটা যৌগের কি হবে জাস্ট ত্রিমাত্রিক বিন্যাস অর্থাৎ জ্যামিতিক গঠনে পার্থক্য করলাম এই পাশে যাই ছিল কোনো পরিবর্তন করি নাই ঠিক এই পাশে পরিবর্তন করলাম হাইড্রোজেন বিটাকে উপরে উঠাই দিলাম এটাকে নিচে নামাই দিলাম তার মানে আমরা দুই ধরনের সমানু পাইলাম তো আমরা বলছিলাম জ্যামিতিক সমানতা থেকে বলছিলাম কি সিস্টেন্স সমানতা বলছিলাম তো এখান থেকে আমরা সিস্টেন্সের সংজ্ঞা দিতে পারি সেটা হচ্ছে যে কনফিগারেশনের ক্ষেত্রে দ্বিবন্ধনের অংশ না কার্বনদ্বয়ের মধ্যে একই পাশে একই পরমাণু কিংবা মূলক থাকবে সেটা হবে সিস সমাণু আর যদি বিপরীত পাশে থাকে সেটা হবে কি ট্রান্স সমাণু তার মানে এটা হচ্ছে সিস এটা হচ্ছে কি ট্রান্স এছাড়াও আরো যুক্ত হতে পারে যেমন আমরা যদি দ্বিতীয় উদাহরণটা নিয়ে আলোচনা করি এই ধরনের স্ট্রাকচার যদি থাকে সেক্ষেত্রে ওই যৌগসমূহ কি করবে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে যেমন কার্বন কার্বন ডাবল বন্ড এখানে A আছে B দিলাম A আছে D দিলাম তার মানে এখানে শুধুমাত্র দ্বিবন্ধনের অংশ কার্বন দ্বয়ের মধ্যে শুধুমাত্র একই ধরনের পরমাণু বা মূলক আছে একটি BOD কি হচ্ছে BOD হচ্ছে দুইটাই ভিন্ন শুধুমাত্র একটা পরমাণু যদি থাকে একই পরমাণু কিংবা মূলক যদি একই থাকে একটা হয়ে থাকে সেক্ষেত্রে সেটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে এখান থেকে আমরা দুই ধরনের সমাণু পেতে পারি এই সমাণুটা হচ্ছে সিস সমাণু কারণ এখানে একই পরমাণু মূলক একই পাশে আছে আর এটা হচ্ছে ট্রান্স সমাণু একই পরমাণু মূলক কি আছে বিপরীত পাশে আছে
প্রিয় বন্ধুরা, আমরা যদি এই পরবর্তী স্ট্রাকচারটাও যদি চিন্তা করি, সেক্ষেত্রেও একই ধরনের চিন্তা সমানতা পাবো। এখন আমরা কয়েকটা উদাহরণ লিখবো, উদাহরণ লিখলে আরো সহজে বুঝতে পারবো বলে মনে হচ্ছে। যেমন আমরা একটা উদাহরণ লিখি CH3, CH ডাবল বন্ড CH বন্ড CH3। এই যৌগটার নাম হচ্ছে কি বিউট টু ইন, বিউট টু ইন। আর এই যুগের ক্ষেত্রে এই যে দ্বিবন্ধনের অংশ না কার্বন দুইটা, এখানে হচ্ছে এই কার্বনে আছে একটা হাইড্রোজেন, একটা আছে মিথাইল মূলক, দুইটা ভিন্ন আছে। আবার এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, একটা মিথাইল মূলক আছে। এই কার্বনে একটা হাইড্রোজেন একটা মিথাইল মূলক। তার মানে এই দ্বিবন্ধনের অংশ না কার্বনের মধ্যে, কার্বনের মধ্যে যদি এই যে এ এবং বি উভয় যদি ভিন্ন হয়, তখনই সেটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আর আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন এই যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কিনা, এটাও তো প্রতিস্থাপিত অ্যালকিন। এখানেও প্রিডেটেশন সম্ভব নয়, কিন্তু এই যৌগ জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। কারণ আমাদের শর্ত ছিল যে কি, যে এ বি অর্থাৎ দ্বিবন্ধনের অংশ না যে কার্বন গুলো আছে, ওই কার্বনদের মধ্যে যে পরমাণু বা মূলক যুক্ত থাকবে সেগুলো কি হতে হবে, ভিন্ন হতে হবে। একটা কার্বনে যে দুইটা পরমাণু বা কিংবা মূলক থাকবে, ওই দুইটা পরমাণু বা মূলক কি হতে হবে, ভিন্ন হতে হবে। যদি একই হয় সেক্ষেত্রে সেটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, যদি ভিন্ন হয় তখনই জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তার মানে এই যৌগটি, উদ্দীপকের এই যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। কিন্তু আমরা যদি এই যৌগের ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে এই কার্বনের মধ্যে একটি হাইড্রোজেন আছে, একটা মিথাইল মূলক আছে। তার মানে পরমাণু বা মূলক দুইটাই কি আলাদা। ঠিক একই পাবো এখানে পরমাণু বা মূলক দুইটাই কি আলাদা। তার মানে এই যৌগটি, বিউট টু ইন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আমরা একটা স্ট্রাকচার লিখলাম, ঠিক আরেকটা স্ট্রাকচার যদি আমরা লেখার চেষ্টা করি, এখানে কি করলাম, আমরা একই পাশে হাইড্রোজেন পরমাণু কিংবা মিথাইল মূলক দিলাম একই পাশে, আর এখানে কি করলাম, হাইড্রোজেন পরমাণু কিংবা মিথাইল মূলক দিলাম কি বিপরীত পাশে। তার মানে এই যৌগটির নাম হচ্ছে সিস বিউট টুইন, আর এটা হচ্ছে ট্রান্স বিউট টুইন। এই ছিল জ্যামিতিক সমানতা। আমরা এখন জানবো আলোক সমানতা সম্পর্কে। আলোক সমানতা, আমরা যদি একটা সূর্যালোক চিন্তা করি, একটা সূর্যরশ্মি যদি চিন্তা করা হয়, একটা সূর্যরশ্মি যখন একটা প্রিজমের মধ্যে দিয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কি পাবো, একটা একবর্ণী আলো পাবো, একটা একবর্ণী আলো পাবো। সেটা হতে পারে বেগুনি কিংবা লাল কিংবা যে কোনো একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো পাবো। তো আমরা জানি আলো সব দিকে ছড়িয়ে পড়ে। এখানে দেখা যায় আলো সব দিকে ছড়িয়ে পড়তেছে। যে এই সূর্যরশ্মি থেকে একটা প্রিজম ব্যবহার করলাম, প্রিজমের মধ্যে দিয়ে একটা আলো প্রবাহিত হওয়ার ফলে আমরা এক বর্ণী অর্থাৎ একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো পেলাম, যেটা সব দিকে ছড়িয়ে পড়ছে। এখন এই আলোটাকে যদি আমরা পুনরায় নিকল প্রিজমের মধ্যে দিয়ে, অর্থাৎ ক্যালসিয়াম ক্যালসাইড যুক্ত একটা নিকল প্রিজমের মধ্যে যদি পাস করা হয়, সেক্ষেত্রে কি করবে, এই যে বিভিন্ন তল বিশিষ্ট যে আলো ছিল, সেটা একটা নির্দিষ্ট তলে কি হবে, আপাতিত হবে বা প্রবাহিত হবে। এই নির্দিষ্ট তল বা একতল বিশিষ্ট যে আলো, সেটাকে বলা হচ্ছে তল সমবর্তিত আলো। তল সমবর্তিত আলো। আমরা যদি দেখি, এখানে আলো সব দিকে ছড়িয়ে পড়ছে, এখানে একটা আলো নির্দিষ্ট একটা তলে আছে, বলে এটাকে বলে তল সমবর্তিত আলো কিংবা প্লেন অফ পোলারাইজড লাইট। এই প্লেন অফ পোলারাইজড লাইটকে আমরা যদি একটা কি নিলাম, একটা ছোট একটা টেস্ট টিউব নিলাম, যেটার মধ্যে কি আছে, একটা যৌগের দ্রবণ আছে। আমরা জানি না এখানে কিসের দ্রবণ আছে, তাহলে একটা নির্দিষ্ট যৌগের দ্রবণ আছে। এই দ্রবণের মধ্যে দিয়ে যদি আমি এই একবর্ণী আলোটাকে যদি দ্রবণের মধ্যে দিয়ে প্রবাহিত করার পর আমি যে আউটপুটটা পাবো, সেটা যদি এমন হয় যে যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে, এমন হতে পারে। অথবা হতে পারে যে ওই আলোটা এই দ্রবণের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার ফলে একটা নির্দিষ্ট কোণে ডান দিকে ঘুরে গেছে, আগে ছিল এমন, থিটা কোণে ডান দিকে ঘুরছে। আবার এমন হতে পারে যে এটা
নির্দিষ্ট কোণে বাম দিকে ঘুরে গেছে, থিটা কোণে কি হলো, বাম দিকে ঘুরলো। তাহলে এই যে এক বর্ণীয় আলো ছিল, ওই আলোটা এই নির্দিষ্ট যুগের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার ফলে ঠিক একই রয়ে গেছে। যদি একই রয়ে যায় তাহলে আমরা বলবো যে এই যুগটা ছিল, এখানকার যুগটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। আর যদি সেটা নির্দিষ্ট করে ডান দিকে ঘুরে তাহলে বুঝবে সেটা কি আলোক সক্রিয়, বাম দিকে ঘুরলেও বুঝবে আলোক সক্রিয়। নির্দিষ্ট কোণে যদি ডান দিকে ঘুরে সেটাকে আমরা বলবো ডান, অর্থাৎ ডেক্সট্রো রোটেটরি। আর যদি বাম দিকে করে সেটা হচ্ছে লিবো রোটেটরি। এটাকে আমরা বলবো ডান দিকে করলে সেটাকে আমরা বলবো ডি কিংবা প্লাস সমানো, বাম দিকে করলে সেটাকে আমরা বলবো এল কিংবা মাইনাস সমানো। তাহলে আমরা বুঝলাম যে একটা যৌগ আলোক সক্রিয় কিনা সেটা বোঝার জন্য আমরা কি করব, এই তল সম্পর্কিত আলো অর্থাৎ প্লেন অফ পোলারাইজড লাইট ব্যবহার করব। সেটাকে একটা নির্দিষ্ট যুগের মধ্যে দিয়ে প্রবাহিত করব। প্রবাহিত করার পর যদি এই প্লেন অফ পোলারাইজড লাইট অর্থাৎ এই যে নির্দিষ্ট তল সম্পর্কিত আলো দিক পরিবর্তন ঘটে, এই যে এখানে দিক পরিবর্তন হয় না, এইগুলো যেটাতে কি দিক পরিবর্তন হয়েছে, যদি দিক পরিবর্তন ঘটে তাহলে বুঝবো যে এই যুগটা ছিল কি আলোক সক্রিয়। এখন দিক পরিবর্তনের এই ঘটনাটা আমি কিভাবে জানবো, এটা অবশ্যই একটা এক্সপেরিমেন্টাল ব্যাপার। এটা আমরা পোলারিমিটার নামক যন্ত্রের সাহায্যে পাবো। পোলারিমিটার, এই পোলারিমিটার নামক যন্ত্রের সাহায্যে একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো যখন একটা দ্রবণের মধ্যে দিয়ে প্রবাহিত হবে তখন সেটা কতটুকু বেঁকে গেছে নাকি বাঁকে নাই নাকি একই পরিমাণে আছে সেটা জানার জন্য আমরা এই যন্ত্রটাই ব্যবহার করবো। এটা হচ্ছে সম্পূর্ণ কি একটা পরীক্ষালব্ধ ব্যাপার। তাহলে আমরা একটা যুগ নিয়ে বলতে পারবো না এই যুগটা আলোক সক্রিয় নাকি আলোক নিষ্ক্রিয়, তখনই বলতে পারবো যখন আমরা এই পোলারিমিটার নামক যন্ত্র ব্যবহার করব। তো এই ছিল আলোক সমানতা, অর্থাৎ এই যুগ মানে একটা যুগ কিভাবে আলোক সক্রিয়তা প্রদর্শন করে। যে সকল যুগ এই তল সম্পর্কিত আলোক দিক পরিবর্তন ঘটায় তাদেরকে আমরা বলবো আলোক সক্রিয় যৌগ। এখন আলোক সক্রিয়তা যদি বা আলোক সমানতা যদি শর্ত সম্পর্কে যদি আমরা আলোচনা করি, আলোক সমানতার শর্ত, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা আলোক সমানতার শর্ত অর্থাৎ কোন কোন যৌগ আলোক সমানতা প্রদর্শন করবে। আলোক সমানতার প্রথম শর্ত যদি আমরা বলি সেটা হচ্ছে প্রতিসাম্য তল থাকবে না। প্রতিসাম্য তল থাকবে না এমন যৌগের সময় কি করে আলোক সমানতা প্রদর্শন করে। তো প্রতিসাম্য তল থাকে না এমন একটা যৌগের নাম লিখতেছি, প্রতিসাম্য তল থাকে এমন একটা যৌগ লিখি আগে। যেমন এখানে একটা যৌগ লিখলাম, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিডের মাঝখান বরাবর যদি আমি একটা তল যদি কল্পনা করি, সেক্ষেত্রে এই পাশটাকে যদি আমি এ সমান ধরি, বি পাশে যদি বি সমান ধরি, সেক্ষেত্রে এ এবং বি পরস্পরের কি মিরর ইমেজ, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। মাঝখানে যদি এটাকে আমি ডিভাইড করে দিই একটা নির্দিষ্ট তল বরাবর, সেক্ষেত্রে যদি দুইটা পৃষ্ঠ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয় সেটাকে বলে প্রতিসাম্য তল অর্থাৎ প্লেন অফ সিমেট্রি। এরকম প্লেন অফ সিমেট্রি যে সকল যুগে থাকবে ওই সকল যুগে জ্যামিতিক সমানতা আলোক সমানতা প্রদর্শন করবে না। যদি এই প্লেন অফ সিমেট্রি যদি না থাকে ওই যুগের সময় কি করবে, জ্যামিতিক সমানতা আলোক সমানতা প্রদর্শন করবে। উদাহরণ হিসেবে যদি আমরা নিই, যেমন এখানে যদি না হয়, এখানে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি, অর্থাৎ এই কেন্দ্রীয় পরমাণু যে কার্বনটা আছে সেই কার্বনটা যদি অপ্রতিসম হয় তখনই সেটা আলোক সমানতা প্রদর্শন করবে। যদি প্রতিসম হয়ে থাকে সেক্ষেত্রে আলোক সমানতা প্রদর্শন করবে না। এই সেন্টার অফ সিমেট্রি, এখানে আমি আরেকটা উদাহরণ দিতে পারি। আমরা যদি মাঝখান বরাবর যদি ডিভাইড করে দিই সেক্ষেত্রে এখানে একটা পোর্শন পাচ্ছি, এখানে একটা পোর্শন পাচ্ছি, এই দুইটা পোর্শন পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, অর্থাৎ সেখানে কি হচ্ছে মিরর ইমেজ বলছি, অর্থাৎ এই মাঝখানটাকে বলা হচ্ছে প্রতিসাম্য তল। এরকম যৌগ কি করবে না, আলোক সমানতা প্রদর্শন করবে না। কিন্তু এখানে যে যৌগটার কথা লিখলাম ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিড যৌগে এরকম সেন্টার অফ সিমেট্রিও নেই আবার প্লেন অফ সিমেট্রিও নেই।
সেন্টার অফ সিমেট্রি মানে কেন্দ্রীয় পরমাণুতে যদি দুই পাশেই একই পরমাণু বা মূলক থাকতো সেক্ষেত্রে আমরা বলতাম এটাকে সেন্টার অফ সিমেট্রি। যেহেতু এই কার্বনের মধ্যে চার যোজনীতে, কার্বনের চার হাতে চারটি ভিন্ন পরমাণু বা মূলক আছে, তার মানে এই কার্বনটাকে আমরা বলবো কি অপ্রতিসম কার্বন। তার মানে আমরা আরেকটা শর্ত ইনক্লুড করতে পারি, সেটা হচ্ছে কি যে অপ্রতিসম কার্বন কিংবা কার্বন কেন্দ্র থাকতে হবে, অপ্রতিসম কার্বন কিংবা কার্বন কেন্দ্র থাকবে। আমরা আবার বলছি অপ্রতিসম কার্বন কিংবা কার্বন কেন্দ্রের সংজ্ঞা, সেটা হচ্ছে এই যে আমি একটা যৌগ লিখলাম কার্বন, কার্বনের চারটা যোজনী বা চার হাতে চারটি ভিন্ন পরমাণু বা মূলক আছে বলে এই চারটি পরমাণু বা ভিন্ন পরমাণু বা মূলকের সাপেক্ষে কার্বনকে বলা হচ্ছে অপ্রতিসম কার্বন, এবং এই কার্বনকে কার্বন কেন্দ্র বলা হয়। তো আমরা আলোকসমানুতে আরেকটা শর্ত বললাম, সেটা হচ্ছে অপ্রতিসম কার্বন কিংবা কার্বন কেন্দ্র থাকতে হবে। আরেকটা শর্ত লিখি, আরেকটা শর্ত হচ্ছে উভয় সমাণু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হইতে হবে। উভয় সমাণু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হতে হবে। আমরা একটু আগে যে যৌগটা লিখছিলাম ল্যাকটিক অ্যাসিড, এটা আরেকটা সমাণু যদি আমি পাই, জাস্ট জ্যামিতিক কাঠামো যদি পরিবর্তন ঘটায়, আয়নায় যদি আমি এই যৌগটাকে এই যৌগটাকে যদি দেখি, সেটা আমি বি এর মতো দেখবো, বি কে দেখলে এ এর মতো দেখবো। তার মানে এ ও বি উভয় সমাণু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, এবং উভয় যৌগে অপ্রতিসম কার্বন কিংবা কার্বন কেন্দ্র আছে। তার মানে আমি যদি পোলারিমিটার নামক যন্ত্রের সাহায্যে যদি কোনো একটা প্লেনার ফ্লোরাইজার অর্থাৎ এক বর্ণী আলোকে যদি আমি এই যৌগের মধ্যে দিয়ে যদি প্রবাহিত করি, দেখা যাবে যে এই যৌগটা ওই এক বর্ণী এক তল সংঘটিত আলোক তলকে +2.24 ডিগ্রি কোণে ডান দিকে ঘুরিয়ে দিচ্ছে, এবং এই যৌগটি কি করলো -2.24 ডিগ্রি কোণে বাম দিকে ঘুরিয়ে দিল। এই মানগুলো আমরা অবশ্যই পোলারিমিটার নামক যন্ত্রের সাহায্যে পাবো। তার মানে আমরা বুঝলাম যে এই যৌগ এবং এই যৌগ পরস্পরের কি সমাণু, এবং যেহেতু ডান দিকে ঘুরে আছে তার মানে এটা হচ্ছে ডি সমাণু, আর এটা বাম দিকে উঠেছে কি এল সমাণু। এটা হচ্ছে ডি সমাণু, এটা হচ্ছে কি এল সমাণু। তার মানে এটা হচ্ছে ডান আবর্ত, এটা হচ্ছে বাম আবর্ত। তো আমরা আলোক সমানুতা আরেকটা শর্ত যদি বলি, সেটা হচ্ছে 4 নম্বর শর্ত। উভয় সমানুকে যদি আমি একটার উপর একটা যদি উপস্থাপন ঘটাই, যেমন আমি এই বাম হাত, আয়নাতে বাম হাতকে ডান হাতের মতো মনে হবে, ডান হাতকে বাম হাতের মতো মনে হবে, এবং এই দুটা হাত যদি একটার উপর একটা বসায়, সেটা হচ্ছে কি সমবেদিত হওয়া। আর যদি এই যৌগকে এই যৌগের উপর যদি বসিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে এভাবেই বসানো হবে। বসানোর পরে কি হলো, একটার উপর কি হলো উপস্থাপন ঘটলো না, একটার উপর উপস্থাপন কি হলো ঘটলো না। অর্থাৎ এটাকে এটার উপর বসালে একটার উপর কি উপস্থাপন ঘটবে না, অর্থাৎ অউপস্থাপনীয় যদি হয়, সেই জন্য সেই ক্ষেত্রে ওই যৌগটা কি হবে আলোক সমানতা প্রদর্শন করবে। তার মানে অপরিস্থাপনীয় হতে হবে। উভয় সমাণু পরস্পর কি হবে অপরিস্থাপনীয় যদি হয়, সেক্ষেত্রে একটা যৌগ আলোক সমানতা প্রদর্শন করবে। তো প্রিয় বন্ধুরা, আমরা আলোক সমানতার যে শর্তগুলো এখন পেলাম, সেটা হচ্ছে কি প্রতিসম তল থাকবে না। প্রতিসম তলের মধ্যে দুইটা, একটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি, একটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি। তো প্লেন অফ সিমেট্রি আমরা দেখালাম। আরেকটা শর্ত ছিল অপ্রতিসম কার্বন কিংবা কার্বন কেন্দ্র থাকতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে উভয় সমাণু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হতে হবে। 4 নম্বর হচ্ছে উভয় সমাণু পরস্পরের উপর কি অপরিস্থাপনীয় হবে। যদি এমনই এই বৈশিষ্ট্যগুলো বা এই শর্তগুলো মেনে চলে, তাহলে ওই যৌগকে আমরা বলবো আলোক সমাণু, আর এই দুইটাকে বলবো এই ধর্মকে বলবো আলোক সমাণু। এনএনসিওমার হওয়ার শর্ত হচ্ছে দুইটি আলোক সমাণু যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এবং যাদের আপেক্ষিক আবর্তন কোণের মান সমান, এরকম দুটো সমাণুকে একত্রে বলা হচ্ছে এনএনসিওমার। আবার বলছি, এনএনসিওমার তারাই হবে যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে এবং যাদের আপেক্ষিক আবর্তন কোণের মান সমান হবে, এরকম দুটো সমাণুকে একত্রে বলা হচ্ছে কি এনএনসিওমার। বন্ধুরা, এনএনসিওমার ওই সকল যুগকেই বলা হবে যারা কি হবে, যারা আলোক সক্রিয় এবং যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব
এবং যাদের আপেক্ষিক আবর্তন কোণের মান সমান এমন দুইটা সমাণুকে একত্রে বলা হচ্ছে কি এনএসইউমার। আমরা একটু আগে যে উদাহরণটা লিখছিলাম, ল্যাকটিক অ্যাসিডের যে উদাহরণ লিখেছি, ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড, এই ডি এবং এই ল্যাকটিক অ্যাসিড হচ্ছে পরস্পরের কি এনএসইউমার। কারণ উভয় সমাণু আপেক্ষিক আবর্তন কোণের মান সমান +2.24 ডিগ্রি, এটা হচ্ছে -2.24 ডিগ্রি, কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। ডি ল্যাকটিক অ্যাসিড +2.24 ডিগ্রি 2.24 ডিগ্রি কোণে তল সমবর্তিত আলোর তলকে ডান দিকে ঘোরায়, ঠিক এল ল্যাকটিক অ্যাসিড -2.24 ডিগ্রি কোণে তল সমবর্তিত আলোর তলকে বাম দিকে ঘোরায়। এই জন্য এই দুইটা সমাণুকে এবং এই দুইটা সমাণু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব বলে এই দুইটা সমাণুকে বলা হচ্ছে পরস্পরের কি এনএনসিওমার। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন জানবো রাসায়নিক মিশ্রণ সম্পর্কে। রাসায়নিক মিশ্রণ আমরা এখান থেকেই বলতে পারি, এই যে আমি দুইটা সমাণু নিলাম, ডি সমাণু এবং এল সমাণু, অর্থাৎ ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড, এই দুইটা সমাণুকে যদি আমরা একটা দ্রবণ, দুইটা সমাণুর একটা দ্রবণ যদি সৃষ্টি করি, ধরো একটা পাত্রে আমি নিলাম কি 0.5 মোলার ডি সমাণু নিলাম, ঠিক একইভাবে এই পাত্রে 0.5 মোলার এল সমাণু নিলাম। তার মানে দুটি এনএনসিওমারের সমমোলার মিশ্রণ ডি এবং এল যে ল্যাকটিক অ্যাসিড ছিল, এই ডি এবং এল ল্যাকটিক অ্যাসিডের সমমোলার মিশ্রণ যদি নেওয়া হয়, মিশ্রণ নেওয়ার ফলে কি হবে, এর মধ্যে দিয়ে যদি আমি এক বর্ণীয় আলো অর্থাৎ প্লেন অফ ফ্লোরাইড অর্থাৎ তল সমবর্তিত আলো যদি প্রবাহিত করি, দেখা যাবে যে এখানে একই পরিমাণে যেভাবে ছিল ঠিক একইভাবে রয়ে গেছে, তল সমবর্তিত আলোর দিক পরিবর্তন ঘটেনি। কারণ এখানে ছিল কি ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিডের সমমোলার মিশ্রণ। এরকম সমমোলার মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়, এই জন্য ডি ল্যাকটিক অ্যাসিড অর্থাৎ ডি সমাণু এবং এল সমাণুর সমমোলার মিশ্রণকে বলা হচ্ছে রাসায়নিক মিশ্রণ। অথবা আমরা আরো সহজে বলতে পারি, দুটি আলোক সক্রিয় সমাণুর সমমোলার মিশ্রণকে রাসায়নিক মিশ্রণ বলে, এবং এই রাসায়নিক মিশ্রণ হবে আলোক নিষ্ক্রিয়। কারণ ডি সমাণু তল সমবর্তিত আলোর দিকে যেভাবে ডান দিকে ঘোরা কিংবা বাম দিকে ঘোরা, ঠিক একই মানে এল সমাণু এই বাম দিকে ঘুরিয়ে দিবে, যার ফলে ডিএল সমাণুর মিশ্রণটা হবে আলোক নিষ্ক্রিয়। যেমন রাসায়নিক মিশ্রণকে প্লাস মাইনাস মিশ্রণ কিংবা ডিএল মিশ্রণও বলা হয়। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন ম্যাসেজ যোগ সম্পর্কে জানবো। তো ম্যাসেজ যোগের কিছু বৈশিষ্ট্য যদি আমরা বলি, সেক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য বলতে পারি, সেটা হচ্ছে একাধিক কারাইল কেন্দ্র থাকবে, কাইরাল কেন্দ্র থাকবে, অর্থাৎ যে সকল জীবযোগে একাধিক অপ্রতিসম কার্বন কিংবা কাইরাল কেন্দ্র থাকবে, তারা ম্যাসোযোগ কিংবা ডাইস্টিওমার হওয়ার সম্ভাবনা থাকবে। প্রথম শর্ত ছিল একাধিক কাইরাল কেন্দ্র থাকবে। দ্বিতীয় শর্ত হচ্ছে প্রতিসাম্য তল, যেটাকে বলা হচ্ছে প্লেন অফ সিমেট্রি। প্রতিসাম্য তল সৃষ্টি হবে, অর্থাৎ প্রতিসাম্য তল থাকবে। যদি এমন কোন যুগযোগ পাই, তাদেরকে আমরা বলবো ম্যাসোযোগ। আমরা যদি একটা উদাহরণ লেখার চেষ্টা করি, তাহলে সহজে বুঝতে পারবো বলে মনে হয়। যেমন এই যৌগটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। তো এখানে অপ্রতিসম কার্বন আছে একটি, দুটি। আমরা যদি এই কার্বনের কথা চিন্তা করি, এই কার্বনের তিন হাতে জৈব অ্যাসিড আছে, হাইড্রোক্সিল মূলক আছে, হাইড্রোজেন আছে, এবং অপর হাতে এই পুরো মূলকটা আছে। ঠিক একইভাবে এই কার্বনের কথা চিন্তা করলে এখানে হাইড্রোক্সিল, জৈব অ্যাসিড, হাইড্রোজেন এবং এই পুরোটা আছে। তার মানে এই দুইটা কার্বনকে আমরা বলবো কি অপ্রতিসম কার্বন। তো টার্টারিক অ্যাসিডে অপ্রতিসম কার্বন সংখ্যা কিংবা কাইরাল কেন্দ্র হচ্ছে দুটি। প্রথম শর্ত ফিল আপ হলো। দ্বিতীয় শর্ত ছিল কি প্রতিসাম্য তল, অর্থাৎ প্লেন অফ সিমেট্রি থাকবে। আমরা যদি এই যৌগটার মাঝখানে যদি ভেঙে দিই, তো মাঝখানকে যদি আমি কেটে নেওয়া হয়, তো এই পাশে যা থাকবে এই পাশে ঠিক একই পরমাণু বা মূলক রয়েছে, একই অবস্থানে আছে। যেমন এই পাশে আছে হাইড্রোক্সিল আছে, জৈব অ্যাসিড আছে, হাইড্রোজেন আছে, ঠিক একই রকম ভাবে আছে।
এটা জন্য বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্লেন অফ সিমেট্রি কিংবা প্রতিসাম্য তল। তাহলে এমন প্রতিসাম্য তল যদি সৃষ্টি হয়, এটাকে বলতেছি কি প্রতিসাম্য তল। এই প্রতিসাম্য তল যদি থাকে তাহলে ওই যৌগকে আমরা বলবো কি মেসো যৌগ। মেসো যৌগ অপ্রতিসাম্য কার্বন কিংবা কার্বন কেন্দ্র থাকা সত্ত্বেও আলোক নিষ্ক্রিয়। তাহলে আবার বলছি, মেসো যৌগ অপ্রতিসাম্য কার্বন কিংবা কার্বন কেন্দ্র থাকা সত্ত্বেও আলোক নিষ্ক্রিয়, অর্থাৎ সেটা তল সমবেত আলোর প্রতি ভিন্নরূপ আচরণ করে না। ঠিক আছে, এখন আমরা ডাইস্টেরিওমার সম্পর্কে জানবো। এখান থেকে এই টার্টারিক অ্যাসিড থেকে আমরা ডাইস্টেরিওমার তৈরি করতে পারি। এটাকে এই ধরলাম, এটা বি, এটা সি। এই যে এটা অপ্রতিসাম্য কার্বন, এটা অপ্রতিসাম্য কার্বন। তাহলে ডাইস্টেরিওমারের ক্ষেত্রে একাধিক কার্বন কেন্দ্র থাকবে, কিন্তু একটা শর্ত, সেটা হচ্ছে এরা পরস্পরের সুপার ইম্পোজিবল হবে না, অর্থাৎ পরস্পরের অপরিস্থাপনীয় থাকবে, উপরিস্থাপন ঘটবে না। ঠিক আছে, যেমন আমরা যদি এই যৌগটা এবং এই যৌগটা যদি কম্পেয়ার করি, এরা একটা মানে দর্পণ দর্পণ প্রতিবিম্ব না। OH এই পাশে আছে, এখানে চলে গেছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে OH। তো এরা পরস্পরের কি বলছি দর্পণ প্রতিবিম্ব নয়। ঠিক আছে, এবং এদের আপেক্ষিক আবর্তন কোণের মানও সমান থাকবে না। ডাইস্টেরিও হওয়ার সত্ত্বে হচ্ছে একাধিক কার্বন কেন্দ্র থাকবে এবং পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে না, একই সাথে এদের আপেক্ষিক আবর্তন কোণের মানও সমান হবে না। আর একটা উদাহরণ দেখি, তাহলে সহজে বুঝে যাবে। ডাইস্টেরিওমার, ডাইস্টেরিওমার সম্পর্কে আমরা প্রথমেই বলেছিলাম যে একাধিক কার্বন কেন্দ্র থাকবে। তার মানে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি একাধিক কাইরাল কেন্দ্র থাকবে। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে এদের আপেক্ষিক আবর্তন কোণের মান সমান নয়। এবং এরা কি হবে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয়। কিন্তু আলোক সক্রিয়। তাহলে আমরা ডাইস্টেরিওমার তাদেরকে বলবো যে সকল যুগে একাধিক কার্বন কেন্দ্র থাকবে, যাদের আপেক্ষিক আবর্তন কোণের মানও ভিন্ন হবে এবং যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয় কিন্তু আলোক সক্রিয়, তাদেরকে আমরা বলবো ডাইস্টেরিওমার। একটা উদাহরণ লিখি। এই যৌগটার নাম হচ্ছে কি 1 2 3 4, তার মানে এটা বিউটেন। 2 নম্বরে ব্রোমো আছে, 3 নম্বরে ক্লোরো আছে, তার মানে 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন, 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন। ঠিক একইভাবে যদি আমরা এখানে লেখার চেষ্টা করি, এই যৌগটার নামও 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন। ইফেক্ট নামে এক, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, জাস্ট ত্রিমাত্রিক অবস্থানে একটু পরিমাণ ভিন্নতা আছে, অর্থাৎ যার ফলে আমরা এটাকে বলছি এটাকে স্টিরিও সমান বলছি। আর স্টিরিও সমানের মধ্যে এটাকে আমরা ডাইস্টেরিওমার বলতেছি এই কারণে, সেটা হচ্ছে এই যুগের মধ্যে অপ্রতিসাম্য কার্বন কিংবা কার্বন কেন্দ্র দুটি, এখানে অপ্রতিসাম্য কেন্দ্র কিংবা কার্বন কেন্দ্র দুটি, অপ্রতিসাম্য কার্বন কিংবা কার্বন কেন্দ্র এখানেও দুটি, এখানেও দুটি। তার মানে এই দুইটা যুগ আলোক সক্রিয় হওয়ার সম্ভাবনা আছে। এবং এটাকে যদি আমরা পোলারিমিটার যন্ত্রের সাথে যদি যন্ত্রের সাহায্যে পরীক্ষা করি, সেক্ষেত্রে এক সমতলীয় আলোকতলকে এটা কি করবে নির্দিষ্ট করে ডান দিকে কিংবা বাম দিকে ঘুরিয়ে দিবে, এবং এটাকে আমরা এগুলো আপেক্ষিক আবর্তনের মানও ভিন্ন হবে। এই দুটো যৌগ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয়। আমরা যদি এই যৌগটার উপরে এই যৌগ বসাই দিই, যেমন এখানে হাইড্রোজেন
এখানে আছে ডান পাশে, এখানে ঠিক ডান পাশে রয়ে গেছে। যেমন এখানে ব্রোমিন বাম পাশে ছিল, এখানে ডান পাশে কিন্তু হাইড্রোজেন পেছনে নিয়ে আসছে। অর্থাৎ এই দুটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে না, একটার উপর একটা বসাই দিলে সুপার ইম্পোজিবল হবে না, দর্পণ প্রতিবিম্ব তো নয় এবং এটা অপরিস্থাপনীয় ঘটবে। তো দর্পণ প্রতিবিম্ব যদি না হয়, এদের আপেক্ষিক আবর্তন কোণের মানও কি সমান নয়, এদের আপেক্ষিক আবর্তন কোণের মানও সমান নয়, যার কারণে এই দুইটা যৌগকে আমরা বলছি ডাইস্টেরিওমার। কিন্তু এই যৌগটার যদি আমি এই এনএনসিওমার তৈরি করতে চাই, এই যে এটাকে বললাম যে 2-bromo-3-chloro বিউটেন, এই যৌগটির যদি এনএনসিওমার তৈরি করতে চাই, এনএনসিওমারটা কিভাবে হবে? এ এবং বি, এই দুটা যৌগকে আমরা বলছি যে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। এই দুটা অপরিসম কার্বন আছে এখানে, এবং এই দুটা যৌগ আলোক সক্রিয়, এবং আয়নায় এটাকে দেখলে আমরা এটা দেখবো, এটাকে দেখলে এটা, মানে এই দুটা যৌগ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, এবং একে বলছি কি এদের আপেক্ষিক আবর্তন কোণের মানও সমান হবে, যার ফলে এটাকে আমরা বলছি এনএনসিওমার। তো এখানে আরেকটা বিষয় ছিল, আমরা বলছি একাধিক কার্বন ক্যাটায়ন থাকলে, একাধিক কার্বন কেন্দ্র থাকলে কিংবা একাধিক অপরিসম কার্বন থাকলে যদি প্লেন অফ সিমেট্রি হয়, সেক্ষেত্রে সেটা হবে মেসো যৌগ। এই দুইটা যৌগতে প্লেন অফ সিমেট্রি সৃষ্টি হয় না, যেমন এখানে হাইড্রোজেন হাইড্রোজেন ধরে নিলাম, মিথাইল মিথাইল ধরে নিলাম, এখানে ক্লোরিন এখানে ব্রোমিন, তার মানে এই একটা কারণে এটা কি হয় নাই, মেসো যৌগ হয় নাই। তো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানলাম কি ডাইস্টেরিওমার সম্পর্কে। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে সমানতা, আজকে আমাদের শেষ ক্লাস ছিল, সমানতা সম্পর্কে আমরা আজকে আলোচনা করেছি, বিশেষ করে স্টুডিও সমানতা সম্পর্কে। তার মধ্যে জ্যামিতিক সমানতা, আলোক সমানতা, এনএনসিওমার, রাসায়নিক মিশ্রণ, মেসো যৌগ এবং ডাইস্টেরিওমার। তোমরা ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবে, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। এবং আমাদের চ্যানেলটি, আবার বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সহজ রসায়ন চ্যানেল। এছাড়াও আমাদের কলেজের ওয়েবসাইটে নিয়মিত সকল টিচারদের ক্লাস আপলোড করা হচ্ছে, তোমরা কলেজের ওয়েবসাইটে ভিজিট করতে পারো এবং নিয়মিত পড়াশোনা করবে বলে আমি আশা রাখছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।